আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমি আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমাদের বিভিন্ন পরীক্ষায় এই ইংলিশ সেকেন্ড পেপারে এই কোশ্চেনগুলো থাকে। কমপ্লিটিং সেন্টেন্স কিছু অংশ দেওয়া থাকে, বাকি অংশগুলো কমপ্লিট করতে হয়। এসএসসি পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সের 5টি কোশ্চেন আসে এবং এইচএসসি পরীক্ষায় 10টি কোশ্চেনের উত্তর করতে হয়। তো এছাড়াও বিভিন্ন শ্রেণীতে এই কমপ্লিটিং সেন্টেন্স থাকে। তো আমি খুবই সহজ এবং সাবলীলভাবে আজকের ভিডিওতে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আশা করি সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবে এবং কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে তোমরা সুস্পষ্ট এবং ধারণা পাবে। এবং আমি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় করার চেষ্টা করেছি। আমি সম্পূর্ণরূপে আশাবাদী তোমরা এই ভিডিওটা দেখার পর কমপ্লিটিং সেন্টেন্সটা কিছুটা হলেও পারবে। তো কমপ্লিটিং সেন্টেন্সটা অত সহজও না, আবার খুব কঠিনও না, কিন্তু বিষয়গুলো একটু ব্যাপক। তো একটা ভিডিওতে সম্পূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স করা সম্ভব নয়। আমি এটা 3টা ভিডিওর মাধ্যমে শেষ করব। তো এটা হচ্ছে প্রথম ভিডিও, আর পরবর্তীতে আমি বাকি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথম ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে সেকেন্ড ভিডিওটা তোমাদের দরকার কি না, তাহলে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো আমি আর কথা বাড়াবো না, এখনই মূল আলোচনায় চলে যাব। তো কমপ্লিটিং সেন্টেন্স শেখার আগে আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। বিষয়গুলো কিন্তু একটু দেখে নিই। এই যে মনে রাখতে হবে বা চিনে রাখতে হবে। এইখানে যে বিষয়গুলো আমি লিখেছি, এই বিষয়গুলো দেখা মাত্রই যাতে তোমরা চিনতে পারো এবং এর উচ্চারণটা যাতে তোমরা জানো, সেই জন্য আমার ভিডিওটা ওইখানে পজ করে তোমরা খাতার মধ্যে লিখে উচ্চারণগুলো শিখবে। এবং তোমার উচ্চারণ শেখার সুবিধার্থে আমি একটু উচ্চারণটা করে দিই। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু উচ্চারণে একটু প্রবলেম আছে। হ্যাঁ, তো একটু বারবার দেখলে বা আমার এই ভিডিওটা বারবার তোমরা দেখলে তোমরা কিন্তু এটা কি করতে পারবে, আয়ত্ত করতে পারবে। চলো একটু দেখি। হ্যাঁ, প্রথমে লিখেছি সো দ্যাট, তারপরে ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, লিস্ট, অ্যাজ সুন অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, হোয়েন, অ্যাজ, বিকজ, আনলেস, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, till, until, have to, enough to, how to, but, then, despite বা in spite of, because of, on the other hand, in case, let alone, had better, had rather, would better, would rather, cannot help, could not help, cannot but, could not but. So then হচ্ছে that, would rather, then, no sooner had, then, scarcely had, when, barely had, when, hardly had, when, to, either or, neither nor, by plus gerund, without plus gerund, before, after, if, would that, I wish. তো আমি কিন্তু এর পাশাপাশি অর্থ লিখে দিয়েছি বেশিরভাগগুলাই। তো এই অর্থগুলো তোমরা একটু দেখে নেবে। এই শব্দগুলো যাতে তোমরা যখন নাকি সেন্টেন্সে প্রয়োগ হবে দেখা মাত্রই চিনতে পারো এবং উচ্চারণ করতে পারো। আমি আশা করি তোমরা এটা করবে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স তোমার কমপ্লিট করতে খুবই সহজ হবে। তো এই জিনিসগুলোরই পুরো আলোচনা থাকবে ভিডিও জুড়ে। তো একটা ভিডিওতে না, এটা 3টা ভিডিওতে। তো আজকে কিছু আলোচনা করব। চলো এখন আলোচনায় চলে যাই কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করব আমরা। তো প্রথমত আমি একটু এক্সাম্পল দেখে নিই পরীক্ষায় কিভাবে আসে। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, দেখো। হি রিডস মোর সো দ্যাট। এখন আমি এই সো দ্যাট আমি যে চার্টটার মধ্যে দিয়েছিলাম, চার্টের মধ্যে কিন্তু এই সো দ্যাট শব্দটা ছিল, তাই না? এই সো দ্যাট দেখা মাত্র কি চিনতে পারছো? তারপর দেখো ইট ইজ 1971 সিন্স বা হোয়েন।
এই দুটো শব্দ কিন্তু ওই চার্টের মধ্যে ছিল। ইট ইজ হাই টাইম ছিল কিন্তু, হ্যাঁ। হি স্পিক্স অ্যাজ ইফটা কিন্তু ছিল। আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর শব্দটা কিন্তু ছিল। দ্য ট্রেন লেফ আফটার, এখানে আফটারটা ঠিক আছে। হি রানস ফাস্ট এই যে লিস্ট শব্দটা। হি কুড নট সাকসেস ইন লাইফ আনলেস ছিল না, অবশ্যই ছিল। তাহলে দেখো যেখানে যে আমি এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলোর মধ্যে আমি যে জিনিসগুলো তোমাদের মনে রাখতে বলেছি সেগুলো কিন্তু ছিল। দেখা মাত্রই কিন্তু তোমাকে চিনতে পারবে এবং এর পাশাপাশি অর্থটাও যদি তোমরা একটু জানো তোমাদের জন্য একটু ভালো হবে। তা এখন আসবো এগুলো কিভাবে আমরা এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করব। খুব সহজভাবে আমি উপস্থাপন করেছি, চলো একটু দেখে নিই। এখন আমি এখানে 4টা শব্দ লিখেছি। কি? সো দ্যাট, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু। কটা শব্দ? 4টা শব্দ। এই 4টা শব্দের অর্থ কি জানো? যেন বা যাতে। কি বলছি? যেন বা যাতে অর্থ। এবং এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমাকে কি প্রকাশ করতে হবে? উদ্দেশ্য। কি প্রকাশ করতে হবে? উদ্দেশ্য প্রকাশ করতে হবে। প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু উদ্দেশ্য থাকে। যেমন আমি অনেক পড়ি, কারণ কি? যাতে আমি পরীক্ষায় পাশ করি। আমি বাজারে গিয়েছি হয়তো কিছু কেনাকাটা করার জন্য, এটা কি? এই কেনাকাটা করাটা আমার উদ্দেশ্য। এরকম প্রত্যেকটা কাজেরই কিছু উদ্দেশ্য থাকে। তো এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমাকে কি লিখতে হবে? উদ্দেশ্য লিখতে হবে। তো এই জিনিসটুকু কি তোমরা বুঝতে পেরেছো? তো এই সো দ্যাট, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব চলো দেখি। তো প্রথমে ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট এই দুটার কিন্তু সেন্টেন্সের যে কমপ্লিট হবে তার স্ট্রাকচারটা সেম। তো একটা পড়লেই কিন্তু দুটো আসলে সেক্ষেত্রে আমি প্রয়োগ করতে পারবো এবং শব্দের অর্থ কিন্তু এক এবং অ্যান্সারও কিন্তু করতে হবে উদ্দেশ্য, তাই না? উদ্দেশ্য, কাজের উদ্দেশ্যটা আমাকে লিখতে হবে। 4টারই কিন্তু আমার উদ্দেশ্য লিখতে হবে, কিন্তু স্ট্রাকচারে একটু ডিফারেন্স হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, হি রিডস মোর ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, তারপরে খালি জায়গা, তাই না? তাহলে হি রিডস মোর, সে অনেক পড়ে, ইন অর্ডার দ্যাট যাতে, বা সো দ্যাট মানে দুটাই কিন্তু যাতে কি করে? সে পরীক্ষায় পাস করে। এর উত্তরটা আমি নিচে দিয়েছি, দেখো। হি রিডস মোর ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম। হি ক্যান পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারে। তাহলে আমি এর গঠনটা নিয়ে একটু আলোচনা করব কিভাবে কমপ্লিট করলাম। এখানে দেখো একটা হি লিখেছি, আবার ক্যান লিখেছি, তারপরে পাস ইন দ্য এক্সাম লিখেছি, তাই না? আমি তো শুধু পাস ইন দ্য এক্সাম দিলেও তো দেখা গেল যে লিখতে পারতাম, তাই না? কিন্তু হি এবং ক্যান কেন ব্যবহার করলাম? তাহলে ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট যদি বাক্যে থাকে সেই বাক্যে তারপরে যদি গ্যাপ থাকে তাহলে আমাকে নিতে হবে সাবজেক্টের প্রোনাউন। কি নিতে হবে? সাবজেক্টের প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন কি জিনিস আমরা তো সবাই কম বেশি জানি। এরপরে ক্যান অথবা কুড নিতে হবে, মে অথবা মাইট নিতে হবে। তারপরে ভার্ব লিখে বাকি অংশটুকু মূল ভার্ব লিখে বাকি অংশটুকু কমপ্লিট করতে হবে। কিসের ক্ষেত্রে? ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট এটার ক্ষেত্রে প্রথমে কি নিব? সাবজেক্টের প্রোনাউন নিব, ক্যান অথবা কুড নিব বা মে অথবা মাইট নিব। এখন প্রশ্ন হচ্ছে কখন আমি ক্যান নিব, কখন মাইট নিব, কখন কুড নিব? কথা মতো হচ্ছে ক্যান এবং মে আমি নিব মানে প্রথম অংশে, সো দ্যাটের আগের যে অংশ, এই অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান অথবা মে ব্যবহার করব। আর যদি প্রথম অংশ পাস্ট টেন্স হয় তাহলে কুড অথবা মাইট ব্যবহার করব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান অথবা মে ব্যবহার করব, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড অথবা মাইট ব্যবহার করব। তাহলে সাবজেক্টের প্রোনাউন নিব, ক্যান অথবা কুড, মে অথবা মাইট বসাবো এবং মূল ভার্ব লিখে বাকিটুকু কমপ্লিট করব। আশা করি এই ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাটের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে সেন্টেন্সটা মনে রাখলে কিন্তু পরবর্তী, যেমন ইন অর্ডার টু উইথ এ ভিউ টু, প্রায় সেম, শুধু গঠনে একটু পার্থক্য। লিখতে হবে কি? উদ্দেশ্য। কি লিখতে হবে? উদ্দেশ্য লিখতে হবে।
তাহলে ইন অর্ডার টু এর ক্ষেত্রে আমি যদি এই সেন্টেন্সটা যেভাবে কমপ্লিট করেছি সেখানে প্রোনাউন এবং এই যে ক্যান, কুড, মে, মাইট এইটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু আমি এখানে লিখে দেব। কি করব? বাকি অংশটুকু আমি এখানে লিখে দেব। তাহলে যেমন হি রিডস মোর ইন অর্ডার টু পাস ইন দ্য এক্সাম, এখানে হি, ক্যান বা কুড এই অংশটুকু শুধু বাদ দিয়ে দেব। কিসের ক্ষেত্রে? ইন অর্ডার টু এর ক্ষেত্রে। ইন অর্ডার টু এর ক্ষেত্রে আবার একই সিস্টেমে উইথ এ ভিউ টু এর ক্ষেত্রে উইথ এ ভিউ টু, হি রিডস মোর উইথ এ ভিউ টু জায়গায় এই যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে সেন্টেন্সটা কমপ্লিট করে দেব। হ্যাঁ, উইথ এ ভিউ টু পাসিং ইন দ্য এক্সাম। তাহলে এখানেও কিন্তু প্রোনাউন এবং ক্যান, কুড, মে, মাইটের কিছু বসবে না, শুধু মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে কমপ্লিট করে দেব। তাহলে দেখো বিষয়টা কিন্তু একদম সহজ হয়ে গেল। সো দ্যাট, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু। ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট এটার একই উত্তর, সেম উদ্দেশ্য প্রকাশ করবে এবং এখানে কিন্তু সাবজেক্টে প্রোনাউন এবং ক্যান, কুড, মে, মাইট ব্যবহার হবে। আর ইন অর্ডার টু এর ক্ষেত্রে প্রোনাউন এবং ক্যান, কুড ব্যবহার না করে মূল ভার্ব লিখে কমপ্লিট করে দিতে হবে। আর উইথ এ ভিউ টু এর ক্ষেত্রে মূল ভার্বের আইএনজি যোগ করে কমপ্লিট করে দিতে হবে। হ্যাঁ, তোমরা যদি এই দুটা এভাবে না বোঝো, প্রথমে ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট হিসেবে লিখবে, লিখে এই অংশটুকু বাদ দিয়ে হ্যাঁ মূল ভার্ব লিখে একটা কমপ্লিট করবে, আর উইথ এ ভিউ টু এর ক্ষেত্রে আইএনজি যুক্ত করে কমপ্লিট করবে। আশা করি তোমরা এই চারটা বিষয় বুঝতে পেরেছ। এখন আসি পরবর্তী আলোচনায়। দেখো এখানে লিখেছি আমি সিন্স, অ্যাজ, বিকজ। সিন্স, অ্যাজ, বিকজ, যার অর্থ হচ্ছে কি? কারণ। যার অর্থ কি? কারণ। এখানে একটা বিষয় থাকে, সিন্সের অর্থ কিন্তু দুইটা হয়, একটা কারণ, একটা যখন। তো আমি যখন নিয়ে আলোচনা করব, আগে কারণটা বুঝে নিই। যেমন আমি একটা এখানে উদাহরণ দিয়েছি, হি ডিড নট পাস ইন দ্য এক্সাম সিন্স অ্যাজ বিকজ, মানে আমাকে পরের অংশে কারণ বলতে হবে, সে পরীক্ষায় পাশ করে নাই। আমার কারণটা লিখতে হবে। কি কারণ? হি ডিড নট রিড মোর, সে অনেক পড়ে নাই। হি ডিড নট রিড মোর, সে পড়ে নাই। তাহলে হি ডিড নট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করে নাই। সিন্স, অ্যাজ, বিকজ, কারণ হি ডিড নট রিড মোর, সে অনেক পড়ে নাই। এক্ষেত্রে আমাকে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে সিন্স, অ্যাজ, বিকজ এর পূর্বের অংশে এবং পরের অংশের টেন্স সেম হবে। মানে এটা প্রেজেন্ট টেন্স থাকলে এটা পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সই হবে। ওকে, যেমন ডিড নট এখানে পাস্টে আছে, এখানেও কিন্তু কি কোন টেন্স হয়েছে? পাস্ট টেন্স হয়েছে। তো আশা করি এই সিন্স, অ্যাজ, বিকজ তোমরা বুঝতে পেরেছ। আমাকে বাক্যের মধ্যে কারণ লিখতে হবে, একটা ঘটনা ঘটছে, কি কারণে ঘটনাটা ঘটছে সেই কথাটা লিখতে হবে। শুধু মনে রাখতে হবে যে উভয় অংশের টেন্সটা সেম হবে, উভয় অংশের টেন্সটা কি হবে? সেম হবে। এখন আসি সিন্স এবং হোয়েন। হোয়েন অর্থও যখন, সিন্স অর্থও যখন। কিন্তু সিন্স অর্থ আমরা কিন্তু পূর্বের আলোচনায় কারণ পড়ে এসেছি, কিন্তু সিন্স আবার যখন হিসেবে ব্যবহার হবে। এখন সিন্স কখন যখন হিসেবে ব্যবহার হবে? সিন্সের আগে সময় উল্লেখ থাকলে হ্যাঁ তখন এর অর্থ হবে কি? যখন। সিন্সের আগে কি উল্লেখ থাকবে? সময় উল্লেখ থাকবে। আর হোয়েন অর্থ তো যখন, তাই না? সিন্সের আগে কি উল্লেখ থাকবে? সময় উল্লেখ থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে যখন। আর যদি সময় উল্লেখ না থাকে তাহলে সিন্সের অর্থ হয়ে যাবে কি? কারণ। ওকে, এখন আমি একটু উদাহরণ দেখি। ইট ইজ 1971 সিন্স বা হোয়েন ড্যাশ। তাহলে ইট ইজ 1971, এখানে সিন্সের আগে সময় উল্লেখ আছে, এই জন্য এটা যখন হিসেবে ব্যবহার হবে সিন্স বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স। তারপরে আবার আরেকটা উদাহরণ দেখি, ইট ইজ 1971 হোয়েন বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স। এখন দুটা উত্তরই কিন্তু সেম, শুধুমাত্র টেন্সের গঠনে একটু ডিফারেন্স, তাই না? এখানে বিকেম আছে, এখানে বিকাম আছে। তো একটা কথা মনে রাখতে হবে, এই জিনিসটা হচ্ছে সিন্সের আগের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশে পাস্ট টেন্স হবে। আগের অংশে এই যে প্রথমে প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য কী হয়েছে? পরের অংশে পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম, তাই না? আর এবং সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড দিয়ে, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। কিন্তু হোয়েনের ক্ষেত্রে উভয় অংশের টেন্স সেম হবে।
মনে রাখবা হোয়েনের ক্ষেত্রে উভয় অংশের টেন্স কি হবে সেম হবে ডিফারেন্স হবে না কিন্তু সিন্সের ক্ষেত্রে প্রেজেন্ট থাকলে হবে পাস্ট পাস্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট আর হোয়েনের ক্ষেত্রে শুধু যে টেন্স থাকবে সেই টেন্সেই করতে হবে এই জন্য দেখো হোয়েনের ক্ষেত্রে দুই টেন্সের কি সেম তাই না কিন্তু সিন্সের ক্ষেত্রে এখানে প্রেজেন্ট এখানে পাস্ট আর যদি এখানে পাস্ট থাকতো তাহলে এখানে পাস্ট পারফেক্ট করতে হইতো ওকে তাহলে আশা করি সিন্স হোয়েন আর হোয়েন সিন্সের অর্থ যখন কারণ সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং এটাই কিন্তু একটু বারবার দেখতে হবে দেখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে খাতা কলম নিয়ে বসেও তোমরা লিখে নিতে পারো পজ করে এরপরে আসো অ্যাজ ইফ অ্যাজ দো কি বলো তো অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন এর অর্থ কি যেন আমরা অনেক সময় তুলনা করি তাই না সে কথা বলতেছে যেন নায়কের মতো সে হাঁটতেছে যেন নায়িকার মতো এরকম আমরা বলি তাই না এই ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করব অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করব এটার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে এটা আমরা সিন্সের ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম তাই না এরকমই প্রায় আর যদি দ্বিতীয় অংশে বি ভার্ব ব্যবহার করি তাহলে সব ক্ষেত্রে ওয়ার বসাতে হবে যদি দ্বিতীয় অংশে বি ভার্ব ব্যবহার করি তবে এটা মনে রাখতে হবে এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব ওকে বাকি ক্ষেত্রে কিন্তু এই যে বি ভার্বটা কিন্তু ওয়ার আসবে না তখন বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চলে যাবে বিন হবে হেডের পরে বিন দিতে হবে তো আমরা যখন উদাহরণ দেব এখনই আমরা এটা বুঝতে পারবো তাহলে অ্যাজ ইফ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট আবার পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট আর বি ভার্ব যদি ব্যবহার করি তাহলে কি ব্যবহার করব ওয়ার ব্যবহার করব সেটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি স্পিক সে কথা বলে অ্যাজ ইফ যেন হি ওয়ার এ টিচার সে হয় একজন শিক্ষক সেমনভাবে কথা বলে মনে হয় যেন একজন শিক্ষক এটা আমি কি বি ভার্ব ব্যবহার করেছি দেখে হির পরে ওয়ার ব্যবহার করেছি তাহলে এখানে কিন্তু প্রোনাউন নিতে হবে হি স্পিক অ্যাজ ইফ হি মানে হি এর প্রোনাউন হি এই জন্য আমি হি নিয়েছি হি ওয়ার এ টিচার সে হয় একজন শিক্ষক তাহলে দেখো আবার হি স্পিক যদি এটা বি ভার্ব ব্যবহার না করে করি তাহলে দেখো হি স্পিক অ্যাজ ইফ হি নিউ এভরিথিং তাহলে এখানে প্রেজেন্ট থাকলে এখানে কোন টেন্স হয়েছে পাস্ট টেন্স হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে কিন্তু মনে রাখতে বলছিলাম আমি হি স্পিক অ্যাজ ইফ হি নিউ এভরিথিং সে কথা বলে এমনভাবে যেন সে সব জানে আবার এটা যখন প্রথম অংশ পাস্ট টেন্সে আমি লিখি দেখো হি স্পোক অ্যাজ ইফ সে কথা বলেছে যেন হি হ্যাড বিন এ টিচার হি হ্যাড বিন এ টিচার এখানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হয়েছে সাবজেক্ট প্লাস কি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বি এর পাস্ট পার্টিসিপল বিন এক্ষেত্রে কিন্তু ওয়ার ব্যবহৃত হয়নি ওকে এটা কিন্তু মনে রাখতে হবে তারপরে দেখো হি স্পিক অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং বি ভার্ব ব্যবহার না করে তাহলে হ্যাড বসছে নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নন এভরিথিং তাহলে দেখো অ্যাজ ইফ দ্বারা আমরা কি করব তুলনা করব এর অর্থ হচ্ছে যেন কারোর সাথে তুলনা করতে গেলে অ্যাজ ইফ তো প্রেজেন্ট থাকলে পাস্ট হবে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে আর যদি বি ভার্ব ব্যবহার করি প্রেজেন্টের ক্ষেত্রে ওয়ার আর যদি পাস্ট থাকে তাহলে ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে ওকে মানে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন হয়ে যাবে আর কিন্তু হ্যাড বসবে তো অ্যাজ ইফ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টস করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরেরটা আসি লিস্ট লিস্ট মানে আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কিছু ভয় আছে তুমি পড়তেছো কিসের ভয়ে যাতে যদি পরীক্ষায় ফেল করো এরকম লিস্ট অর্থ কোনো কাজের পিছনে ভয় বা এই ভয়ে ক্ষতি বা ভয়ের আশঙ্কা প্রকাশ পায় এই লিস্ট দ্বারা তো লিস্টের ক্ষেত্রে আমাদের গঠনটা নিয়ে একটু আলোচনা করতে হবে লিস্টের পরে আমরা শুড অথবা মাইট বসে প্লাস অন্য কিছু লিখব আদার্স লিস্টের পরে কি বসবে শুড অথবা মাইট শুড অথবা মাইট বসাতে হবে প্লাস দেন অন্য কিছু লিখতে হবে যেমন হি রানস ফাস্ট সে অনেক দৌড়ায় লিস্ট
কিসের ভয়ে? এখানে ভয় প্রকাশ করতে হবে। লিস্ট হি শুড মিস দ্য বাস, তাহলে হি একটা প্রোনাউন নিব, শুড বসাতে হবে, মিস দ্য বাস, হ্যাঁ, সে যাতে বাসটা মিস না করে। হি রান ফাস্ট, সে অনেক দৌড়াচ্ছে, যেন কি করে না, কিসের ভয়ে? হি শুড মিস দ্য বাস, মানে সে যাতে বাসটা মিস না করে এই ভয়ে সে অনেক জোরে দৌড়াচ্ছে। তাহলে লিস্ট অর্থ কোনো কাজের পিছনে ভয় বা এই ভয়ে লিস্টের ক্ষেত্রে অবশ্যই কি ব্যবহার করতে হবে? শুড ব্যবহার করতে হবে। তুমি ভয় লিখেছো কিন্তু শুড ব্যবহার করনি বা মাইট ব্যবহার করনি, তোমার এই সেন্টেন্সটা কিন্তু হবে না। তো লিস্ট মানে ভয় প্রকাশ করতে হবে সেন্টেন্সে। হি রান ফার্স্ট লিস্ট, হি শুড মিস দ্য বাস। ওকে, হি রিডস মোর, সে অনেক পড়ে। হি রিডস মোর। লিস্ট কি হবে বলো তো? লিস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। ওকে, তো তারপরে আবার আরেকটু দেখি। ইট ইজ টাইম অফ অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। কোনো কাজ করার সময় ইতিমধ্যে পার হয়ে গেছে। কোনো কাজ করার সময় ইতিমধ্যে কি হয়ে গেছে? পার হয়ে গেছে। কাজেই আর বিলম্ব না করে কাজটি শুরু করা উচিত বোঝাতে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার হয়। তো এক্ষেত্রে গঠনটা আমাদের মনে রাখতে হবে, একটা মাত্র গঠনই, সেটা মনে রাখলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা মুখস্থ করে রাখবা, এটা আসলে প্রথমে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়েই থাকবে। হ্যাঁ, একটা দুইটা মুখস্থ করলে কিন্তু এটা কমন পড়ে, পরীক্ষায় এটা আসে, 99% আসার সম্ভাবনা আছে। এর আগেরটা লিস্ট টু ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটাও কিন্তু পরীক্ষায় আসে। দেখো, মনে রাখতে হবে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সবসময় মনে রাখবে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। সবসময় মনে রাখতে হবে এটা কোন টেন্সে হবে পরের অংশটা? পাস্ট ইনডিফিনিট টেন্স, অন্য টেন্সে লিখলে হবে না। ওকে, আর যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে একটা টু বসাবা এবং ভার্বের বেস ফর্ম দিয়ে কাজটা কমপ্লিট করে ফেলবা। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি দুইটা এখানে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হি গেভ আপ স্মোকিং। হি গেভ আপ, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম বসেছে। হি গেভ আপ স্মোকিং, এখানে সাবজেক্ট বসাইছি। পরেরটায় দেখো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট নিয়ে একটা টু বসাইছি, ভার্বের বেস ফর্ম মানে মূল শব্দ, হ্যাঁ, গিভ আপ স্মোকিং। ওকে, আশা করি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। কি টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আর যদি সাবজেক্ট না বসাও টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। চলো পরেরটা দেখি। আনলেস, যদি না। আনলেস অর্থ কি? যদি না। এখানে দুটা কাজের উল্লেখ করতে হবে। কি করতে হবে? দুটা কাজের উল্লেখ করতে হবে। একটি কাজ না করলে অপর কাজটি ঘটতে পারে। ধরো একটা কাজ না করলে অপর কাজটা ঘটবে, এই জন্য ওই কাজটা করতে হবে। কয়টা কাজ? দুটা কাজের উল্লেখ থাকবে। একটি কাজ না করলে অপর কাজটি ঘটতে পারে। দুটা ক্লোজ থাকবে, আনলেস দ্বারা যুক্ত থাকবে। দুটা ক্লোজ কি দ্বারা যুক্ত থাকবে? আনলেস দ্বারা। আনলেস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আনলেস কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। তাই আনলেসের পরের ক্লোজটি কখনো নেগেটিভ হয় না। আনলেসের পরের যে ক্লোজটুকু, হ্যাঁ, যাই থাকবে, হ্যাঁ, সেক্ষেত্রে পরের ক্লোজটা কি হবে না? নেগেটিভ হবে না। বা আনলেস যুক্ত ক্লোজটা, মানে আনলেস যুক্ত যে ক্লোজটা সেটা কি হবে না? নেগেটিভ হবে না। কিন্তু এর পূর্বের ক্লোজটি নেগেটিভ হবে। কিন্তু আনলেসের পূর্বের ক্লোজটি কি হবে? নেগেটিভ হবে। আনলেসের পরের ক্লোজটি প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লোজের সাবজেক্টের পরে উইল বা ক্যান বসবে। আনলেসের পরের ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, আনলেসের পরের ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপর ক্লোজের সাবজেক্টের পরে উইল বা ক্যান বসবে। আর পাস্ট টেন্স হলে উড বা কুড বসবে। কি বসবে? উড বা কুড। এখন দেখো উদাহরণটা দেখি। দেখো, হি কুড নট সাকসেস ইন লাইফ। এখানে কুড কোন টেন্স? পাস্ট টেন্স। কুড কেন বসাইলাম? বলছি আনলেসের পরের অংশ যদি কি থাকে? পাস্ট টেন্স থাকে, তাহলে আমার এখানে যেটা লিখতে হবে সেটা কোন টেন্সে লিখতে হবে? পাস্ট টেন্সে লিখতে হবে। দেখুন, হি কুড নট সাকসেস ইন লাইফ আনলেস হি ওয়াজ পাঞ্চুয়াল। হি ওয়াজ পাঞ্চুয়াল, সে পাঞ্চুয়াল ছিল না, এজন্য সে সাকসেস হইতে পারে নাই। তাহলে একটা কাজের পিছনে আর একটা কাজ থাকবে, তাই না? দুইটা কাজ, একটা কাজ না হলে অপর কাজটি ঘটতে পারে, হ্যাঁ। তাই এই জন্য হি কুড নট সাকসেস ইন লাইফ আনলেস হি ওয়াজ পাঞ্চুয়াল। দেখো, আনলেস হি রিডস মোর। আনলেস হি রিডস মোর, সে অনেক বেশি যদি না পড়ে কি হবে? হি উইল ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় কি করবে?
ফেল করবে। তাহলে আনলেসের পরেরটা প্রেজেন্ট আছে, তাহলে যদি প্রেজেন্ট থাকে কি ব্যবহার করছি, উইল। কি ব্যবহার করছি, উইল বা ক্যান, দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। আশা করি বুঝতে পেরেছো। আনলেসে দুটা কাজের উল্লেখ থাকবে, আর আনলেস দ্বারা দুটা ক্লোজ যুক্ত থাকবে। আনলেস নেগেটিভ ওয়ার্ড, যখন আনলেসের পরে কিন্তু কোনো নেগেটিভ হয় নাই, কিন্তু পরেরটা কি হয়েছে, নেগেটিভ। এখানে কিন্তু নেগেটিভ আমরা সরাসরি ব্যবহার করি না, নট নাই, কিন্তু ফেল কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তাই না? অর্থটা কিন্তু নেগেটিভ অর্থে প্রকাশ পেয়েছে। আর এখানে দেখো উপরের উদাহরণটায় প্রথম অংশ কিন্তু এই আনলেস, এটা হচ্ছে পরের ক্লোজ, এজন্য প্রথম ক্লোজে কুড নট সরাসরি বসেছে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করো, কোন টপিকটা নিয়ে কোশ্চেন আছে। এখানে অনেকগুলো বিষয় কিন্তু তুলে ধরেছি। এখন আসো টিল আনটিল। টিল অর্থ পর্যন্ত বা না পর্যন্ত। টিল অর্থ কি, পর্যন্ত বা না পর্যন্ত। টিলের পরে নেগেটিভ সেন্টেন্স হবে। টিলের পরে কি হবে, নেগেটিভ সেন্টেন্স। আনটিলের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, মনে রাখবা। টিলের পরে নেগেটিভ আর আনটিলের পরে অ্যাফার্মেটিভ। অনেক সময় ডিফারেন্সও হতে পারে, নেগেটিভ ওয়ার্ড দিয়েও করা যায়। হ্যাঁ, আনটিলের পরে অ্যাফার্মেটিভ হবে, কারণ আনটিল নিজেই একটা নেগেটিভ শব্দ। তাহলে টিল এবং আনটিল উভয় অংশের টেন্স কি হবে, সেম হবে। উভয় অংশের টেন্স কি হবে, সেম হবে। যেমন রিড দ্য বুক টিল আই ডু নট কাম ব্যাক। রিড দ্য বুক, বইটি পড়ো, টিল আই ডু নট কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত আমি না ফিরে আসি। তারপর দেখো রিড দ্য বুক আনটিল আই কাম ব্যাক। এখানে ডু নট লিখি নাই, এখানে প্রেজেন্ট উভয় অংশের টেন্সও কী হবে, সেম হবে। তাহলে টিল আনটিল, তাহলে টিল নেগেটিভ সেন্টেন্স হবে টিলের পরে, আর আনটিলের পরে কি হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, আর উভয় অংশের টেন্স কী হবে, সেম হবে। এতে আর কিছু নয়, 2-4টা মুখস্থ করে ফেলবা, পরীক্ষা কিন্তু আসে টিল আনটিল দিয়ে। তারপরে এটাও কিন্তু কমন, দেখো নো সুনার হ্যাড দেন। তাহলে নো সুনার হ্যাডের পরে আমরা দেন বসাবো, আর স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি এর পরে আমরা কি বসাবো, হয়েন। আর অ্যাজ সুন অ্যাজ এমন একটা, এই উপরেরগুলো থেকে অ্যাজ সুন অ্যাজ লেখা যাবে, সবগুলোর অর্থই সেম প্রায়। হ্যাঁ, তো চলো একটু দেখি, একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে নো সুনার হ্যাড উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দেন বসছে, তখনই কি হইতে পারে, দ্য ট্রেন লেফট। তখনই ট্রেনটি ছেড়ে গিয়েছিল। নো সুনার হ্যাড উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। কিন্তু এই যে স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, এই তিনটা নো সুনার হ্যাডের পরিবর্তে, নো সুনারের পরিবর্তে যদি স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি থাকে, দেন হ্যাডও থাকবে, সবই থাকবে, শুধুমাত্র এখানে একটা কি ব্যবহার করব, হয়েন ব্যবহার করব। উত্তরটা কিন্তু সেমই, উত্তরটা সেম। নো সুনার হ্যাড উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, বেয়ারলি হ্যাড উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। বুঝতে পেরেছো? আর অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে হোয়েন দেন এগুলো কিছু না ব্যবহার করে একটা কমা ব্যবহার করব। অ্যাজ সুন অ্যাজ উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, কমা, দ্য ট্রেন লেফট। তার মানে এখানে দেখো 2, 4, 5টা, এই 5টার কিন্তু একই নিয়ম, খালি একটা দেন বসবে, একটা কমা বসবে, উত্তর সেম। উত্তর কি, সেম। তবে একটা কথা মনে রাখতে হবে, পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে প্রত্যেকটাই দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম, পাস্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। লেফট পাস্ট ফর্ম, লিভ ত্যাগ করা, লেফট। ওকে, তাহলে পরের অংশে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এখন দেখো খুবই কমন, যে কেউ ধরে, রাস্তাঘাটে ধরে, ক্লাসে ধরে, অফিসাররা আসলে ধরে, আমাকেও ধরেছিল ক্লাস 8-এ, আমি কিন্তু পেরেছিলাম, পুরা স্কুলে কেউ পারে নাই। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু তোমরাও পারবা। দেখো বিফোর এবং আফটার, বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে। পরীক্ষায় মানে ধরে কি জানো, ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, ডাক্তার আসার পরে রুগী মারা গেল, এই ট্রান্সলেশনগুলো ধরে। ঠিক আছে, তো বিফোরের কথাটা মনে রাখবে, বিফোরের পূর্বে হলো পাস্ট পারফেক্ট এবং পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে এটা ঠিক উল্টো, পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পরে যাবে হলো পাস্ট পারফেক্ট। বুঝতে পারছো? বিফোরের পূর্বে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে হবে পাস্ট ইনডিফিনিট। আর এটার উল্টো আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হবে আগে এবং পাস্ট পারফেক্ট হবে পরে আফটারের ক্ষেত্রে। তাহলে দেখো আমি একটা বলি, আই হ্যাড রেস্ট দ্য স্টেশন। পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাড বসবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাড রেস্ট দ্য স্টেশন বিফোর
এখানে পাস্ট ইনডিফিনিট করতে হবে, তাহলে দ্য ট্রেন লেফট, বিফোর দ্য ট্রেন লেফট ট্রেন চলে গিয়েছিল। আর আফটারের ক্ষেত্রে এটা উল্টায় দিব, তাহলে দ্য ট্রেন লেফট আফটার আই হ্যাড রিচড দ্য স্টেশন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পূর্বে হলে পাস্ট ইনডিফিনিট, আর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। অবশ্যই টেন্সের গঠন না জানলে কিছুই সম্ভব হবে না। তো টেন্সের গঠন, টেন্স নিয়ে আমার 12টা ভিডিও আছে। তো 12টা ভিডিও দেখলে তোমাদের টেন্স সম্পর্কে ধারণাটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা চাইলে আমার ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, প্লেলিস্টে গিয়ে সবগুলো একসাথে অ্যাড করা আছে, একটা একটা করে দেখে টেন্সের গঠন, টেন্স নিয়ে যা যা আছে সব কিছু দেখে নিতে পারো। তো তোমাদের একটা কাজ রইল, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, এর উত্তরটা কমেন্টসে তোমরা দিয়ে দিবে। এই টেন্স এই জিনিসটা ফলো করে বিফোরের পূর্বে কি বসবে, পরে কি বসবে, আফটারের পূর্বে কি বসবে, পরে কি বসবে, দেখি কার কার হয়। চলো এখন আর কথা বাড়াবো না, আলোচনা শেষ আজকের মতো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর কমেন্টস করো যদি প্রয়োজন হয়, তা আমি উত্তর দেওয়া ভিডিওটা তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো আমি আশাবাদী আমি যা আলোচনা করেছি তোমরা এই বিষয়গুলো অবশ্যই কম বেশি বুঝতে পেরেছো। কয়েকবার দেখো, অবশ্যই কমপ্লিট হয়ে যাবে, তো উত্তর করতে পারবে আশা করি। সবাই ভালো থাকবে, আর প্রয়োজন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। আল্লাহ হাফেজ।